আপনি তো আইন যদি হতো বলছেন। এখন এখন এটা হলো আপনি যদি আদালতে নিতেন, যেমন এই যে রুলটা বলছে ফেব্রুয়ারি 26 নির্বাচন, এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে, তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল, এবং সেই সাথে জামায়াত ও এনসিপি নিজেরা ফাঁদে পড়েছে এমন একটি বিষয় আসছে উঠে, যে একই দিনে সংসদ হিসেবে শপথ, আবার যে সংবিধান সংস্কার পরিষদেও শপথ নিয়ে এটা জামায়াত এনসিপিকে ফাঁদে ফেলা হয়েছে কিনা, বা প্রধান নির্বাচন কমিশনের বিষয়ে কি জানতেন না? দুটো বিষয় যদি একটু জানতে চাই। আপনার ফাদের প্রশ্ন যদি নিয়ে আসেন, একটা রাজনৈতিক দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায়, তখন কাউকে আর লাগে না তার জন্যে। তো না লাগলে কি হবে? না লাগলে ওরা সব উপযাজক থাকবে, তাতে তো দরকার নেই আমার কোনো কারণে। তা কোনো কারণে যদি দরকার না থাকে, তাহলে 2/3 মেজরিটি যে পাইছে তারা যখন যেটা সিদ্ধান্ত নিবে সেটা তাদেরকে ছাড়াই জয়যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা একটা চাপ, একটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়টার অবতারণা হইল এখানে, এই যে আজকের যে হাইকোর্টের রুল নিয়ে, আপনি বিষয়গুলো লক্ষ্য করেন। কি বিষয় নিয়ে গেছি? সংস্কার। সংস্কার নিয়ে যখন ঐক্যমত্য কমিশন 8 মাস দৌড়াদৌড়ি করলো, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হইল। আমরা যদিও উল্টাভাবে বলে যে ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব কোনো সাবজেক্টই না। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো, আমার ইউনূস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্নাভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্ধারণ কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল, চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে গণদানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে, এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। চাইনি, সেটা আমি জানি না, উনি বলছেন যেটা। ওই আর কি আপনি ফরমাল কথাবার্তা ধরছেন। নো, আমি কেন, আমি যেটা শুনছি, আপনি বাস্তবতার জায়গা থেকে বিশ্লেষণ করুন। আমি বাস্তবতা কি, আপনি তো ফরমাল কথাবার্তা বলছেন। তারেক রহমান সাহেব কি বলবে যে আমি নাতে হামানে নাতে দিতে বলছি? আসলে তারা কি চেয়েছিল সেটা আমার জানা দরকার। কেন বলবেন না বাস্তবতার জায়গা থেকে? আমি তো আই ক্যানট রিড দ্য মাইন্ড, আমি তো সাদা চোখে যেটা দেখি। উনি বলছেন যে হ্যাঁ হাতে ভোট দিবেন, এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবং এই হ্যাঁ যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে, যে আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে। সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে, যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়ে গেল, তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই দুইটা এই গণভোটটা করার জন্যে। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম, যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা। যখন জিনিসটা বানানো হয়ে গেল, তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। তা যে আইনটা রাষ্ট্রপতি দিলেন, সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল, এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা, ফলটা হয়ে গেছে, এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুক পর্যন্তই। ওই আইনটা তো এরপরে আর দরকার নেই আমার। তাই যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই। এটা তো আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা।
সুতরাং এই যে আদালতে যারা নিছে তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন উনি তো সাংবাদিক রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে এই অপরাধ করলে 3 বছরের জেল হবে। একটা লোকের 3 বছরের জেল হয়ে গেছে, 2-3 বছর পর এই আইনটা আবার বাতিল করে নতুন আইন বানায়, এরকম বানায় না? তা বানাইলে ওই যে আগে যে দণ্ড হয়েছে যে আইনটা, ওই আইনটা তো বাতিল করলাম, তার দণ্ড তো মৌকুফ হবে না, এটা তো আইনের ফসল। সুতরাং এই আইনের ফসল আমরা ঘরে তুলে ফেলছি, এই আইনের ফাংশন এমনি আর নাই, এই আইনটার আর কোনো কার্যকারিতা নাই। সুতরাং এই আদালতে গেছে কেন? এই আইনটা বাতিল করে দিলে কি হবে? এই আইনটা তো এমনি অকার্যকর, এটা দিয়ে আমি তো সেকেন্ড গণভোট করবো না, 2 জুলাই সনদ করবো না, শুধুমাত্র এই জুলাই সনদ এবং এই গণভোটের জন্য এই আইনটা বানাইছিল এবং তার ফসল ঘরে নিয়ে নিছে। কোন আইনটা স্পেসিফিক্যালি আপনি কোনটা কথা বলছেন? এই যে 2টা অধ্যাদেশ যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে যেটা, এই যে গণভোট এবং জুলাই সনদের, তা সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। সুতরাং ওই আইন এখন অকার্যকর, এমন তো না যে আমার গণভোট পেন্ডিং হয়েছে, হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যেই আইনটার কার্যকারিতা শেষ, যেই আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসে যায়? কি আসে যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় জয়যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর, অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না, ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা বিষয় ইস্যু বানাইতেছেন কেন? এখন এটা কারা নিছে? যারা যেই নেক না কেন, এটা সব কিছু ওই যে উনি বললো, পান্না ভাই বললো যে আপনি উপর দিয়ে হা বলছে, ভিতরটা বুঝতে হবে। তাহলে এখন এই আইন এইটাতে আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না, হতে পারে গণভোটের আলোকে সংস্কারের জন্য ইন্টারেস্টেড না। কিন্তু আপনি সেখান থেকে মুক্তি পাবেন না, এই কারণে পাবেন না ওই আইনটা অকার্যকর হয়ে গেছে, আইনটার যে অ্যাকশন সেই অ্যাকশনটা হয়ে গেছে। যেমন ধরেন আপনি এই কি বলে তুলা দিয়ে সুতো বানাচ্ছেন, ওই কম্পোজিট টেক্সটাইল আছে না, সুতা বেরোয় বা স্পিনিং মিল, তা তুলা যতটুকু সুতো হয়ে বেরোয় গেছে, ঠিক আছে, সেইটা তো সুতো হয়ে গেছে, ওইটা তো আপনি আর ফেরত আনতে পারবেন না। সুতরাং এরপরে আপনার ওই তুলা কাজে লাগান কি না লাগান, ওই তুলা শেষ। তো এই আইনটা কিন্তু যেটুক যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। আর একটা প্রশ্ন, যদি গণভোট অবৈধ হয় তাহলে নির্বাচনটা কি হবে? গণভোট অবৈধ প্রশ্নই তো ওঠে না, আপনি তো আইন যদি হয়তো বলছেন এখন এটা হলো আপনি যদি আদালতে নিয়ে, যেমন এই যে রুলটা আনছে, রুল আনলে কি করবেন? এখন আপনি বলতে পারেন পার্লামেন্টে এটা বিচারাধীন হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে, ইত্যাদি ইত্যাদি এগুলো বলতে পারবেন। কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, এটা আদালত এন্টারটেইন করুক আর যাই করুক না কেন, যে আইনটাতে চ্যালেঞ্জ করছেন আপনি, সেই আইনটা দিয়ে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আমরা নিয়ে নিছি, সেই প্রোডাক্টটা যখন নিয়ে নিছি ওই আইনটা আর অকার্যকর। কারণ যেটা আপনি একটা পার্টিকুলার জিনিস পাওয়ার জন্য একটা আইন করলেন, সেটা পেয়ে গেছেন, এখন এই আইনটা অকার্যকর। এখন আসেন আদালতে গেলে, এখন যে এই যে গেছে, এটা যদি আমরা মনে করি আজকে এমন কিছু হয়, তাহলে কিন্তু আমরা অতীতে যেটা দেখছিলাম যে জনগণের যে মত, জনগণের রায়ের ভিত্তিতে যে জিনিসটা হয়, সেটা আপনি আদালতে নিতে পারবেন না। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করলো শেখ হাসিনা আদালতে নিয়ে, ওটাও পারেন নাই, কিন্তু এন্টারটেইন করার পরিণতি হইল আমরা দেখতেছি। সেটার পরিণতি একটা সরকার স্বৈরাচার হয় এবং একজন প্রধান বিচারপতি জেলে থাকেন। পাশাপাশি আপনি যদি এদিকে আসেন, সংসদটা কিরকম? কালকে যদি আদালত বইলে দেয় যে ওই আইনটা অবৈধ, গণভোটটা অবৈধ, ফর এক্সাম্পল তর্কের খাতিরে বলতেছি, কিন্তু সংসদ যদি বলে না আমরা গণভোটের আলোকে সংস্কার করব, আদালতের কিছুই করার নাই। আবার যদি আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম, সংসদের। কিন্তু এই যে গণভোট যেটা আসছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা জনরায়, এবং জনরায়তে আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদেরই প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি এটাকে ভোট জয়যুক্ত করার জন্যে। সুতরাং এটা আপনি এই আর মাঠে নিতে পারবেন না, এবং এই রাজনৈতিক বিষয়টা আদালত এন্টারটেইন করছে, আদালতকে আমি চ্যালেঞ্জ করি না, কিন্তু আদালত এটা এন্টারটেইন না করে পার্লামেন্ট উপরে ছেড়ে দিলে
পারতো। তারপরে যেহেতু আদালতে গেছে, এতে বোঝা যায় যে আদালত যদি ফাইনালি এমন কিছু করে যে গণভোট বাতিল বা ওই আইনটা অবৈধ হয়েছে, তাহলে ধরে নেওয়া হবে এই যে যারা আজকে আদালতে নিছেন তারা চিন্তা করছেন যে আমরা আমরা নির্বাচনের পরে যাব, তখন আমাদের ইনফ্লুয়েন্স থাকবে। তা না হলে আপনি যৌক্তিকভাবে গেলে আগেই যাওয়ার কথা ছিল, ওই আইনটার অ্যাকশন হওয়ার আগে। আপনি অ্যাকশন হয়ে যাওয়ার পর আপনি তো ওটা আদালতে নিতে পারবেন না, এক, এবং এটা এই আইনটা অকার্যকর হয়ে গেছে এমনি। আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি একটু মঞ্জু আলম পান্নার কাছে যেতে চাই বিরতির পর। যদি আমি একটু বলি, রিটের বিপক্ষের আইনজীবীরা যেটা বলেছেন, তারা বলছেন গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। এটা একটা প্রশ্ন, আপনি এটা বিরোধী কি বলবেন? আর যেটা রাজ্জাকি ভাই বলেছেন, এই আইনটি, যে আইনটির মাধ্যমে ফল চলে এসেছে, এখন সেই আইনটি অকার্যকর হয়ে পড়েছে। জনাব শুনুন, রিটের বিরোধী মানে রিটের বিরোধিতা যারা করেছেন যে আইনজীবীরা, তারা তাদের মতো করে বলেছেন তাহলে এই নির্বাচনটি কি, এই নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে আছে, গণভোটের কথা কোনো সংবিধানে নেই। মানে এই নির্বাচন সংবিধান অনুযায়ী? অবশ্যই। আমি রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন, আমি বিনয়ের সঙ্গে তার কথার একটু দ্বিমত পোষণ করে আমি আমার যুক্তিটা বলছি। প্রথম কথা হচ্ছে যে রাজ্জাকি ভাই বলছেন যে গণভোট তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কোনো মানে কথা কেন, এটা জনরায়। যদি তাই আসে তাহলে 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না, ওটা তো জনরায়। এখন হায়ের পক্ষে তারেক রহমান বলেছেন, আজকে প্রধানমন্ত্রী মানে তিনি যখন বিএনপি চেয়ারপারসন ছিলেন শুধুমাত্র, তিনি হায়ের পক্ষে ভোট কীভাবে দিতে বলেছেন সেটা আমরা জানি। অনলি দুইবার বলেছেন, একবার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একবার বলেছেন তারেক রহমান সাহেব। হ্যাঁ, আপনারা হাতে ভোট দিন। কেন? যদি কথা বলা না বলে, তখন ওই জামাত যেই রবটা তুলেছিল যে বিএনপি তো সংস্কার চায় না, যাতে এই কথা বলতে না পারে। যদি সত্যি সত্যি তারা চাইতো, তারা তো দিনে রাতে 24 ঘন্টা প্রত্যেক আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, তাদের কথা তো শুনেছে জনগণ। কারা শুনেছে? ভোট দিয়েছে। আপনি কি করে বুঝলেন? 240%, 244% কোনো কোনো কেন্দ্রে পড়েছে, 150%, 160% ভোট পড়েছে। এগুলো কি গণভোট? এগুলো কিসের ভোট? তাহলে এই ভোট যদি বিতর্কিত হয়, মানে 2018 নির্বাচন, 2024 নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এটাও বিতর্কিত। যদি এটাকে আপনার বৈধ দিতে হয়, তাহলে 2024, 2018, 2014 নির্বাচনকেও বৈধ দিতে হবে। তাহলে ওইটা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। একই তো কথা, ভোট তো হয়েছে সংবিধান অনুযায়ী। তো আইনটার কথা হইতেছে না, আমি আইনটা যেটা বানাইছে রাষ্ট্রপতি দিছে, ঠিক আছে, আমি সেই আইনটার পরিপ্রেক্ষিতে গণভোট হয়ে গেছে। রাজ্জাকি ভাই, ওই আইনটা আর কার্যকর না সেটা বলছি। আমি আপনার চেয়ে খুব কম জানি আইনের দিক থেকে। না, আমি বলি, আবার এটা সত্য কথা, আবার এটা সত্য কথা যে এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ যদি কয়েকজনের নাম ধরা হয়, এক নম্বরে আপনি কার নাম বলবেন বলেন তো? জানেন, আপনি বলুন কার নামটা মনে পড়লো? শাহদিন মালিকের নাম। এই মুহূর্তে যারা জীবিত আছেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, এক নম্বরে ডক্টর শাহদিন মালিকের নাম। এটা আপনার আমরা একাডেমিক আলোচনা করি, মানে এটা ভিত্তিটা কি যে তারে আমরা এক নম্বর ধরতে হবে না? আচ্ছা, এটা কোনো বিষয় না, বেসিস লাগবে তো। আমি বলি, কোনো বিষয় ভাই 2, 2, 4 দিয়ে অঙ্ক মিলিয়ে প্রতিষ্ঠা করা হয় না। কোনো কোনো বিষয় অটোমেটিক্যালি সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়। এইটা এক জিনিস। আপনি শুনে নেম এন্ড ফেম হইলেই, যখন ডক্টর জহির বেঁচে ছিলেন, তখন আমরা ডক্টর জহিরকে ধরতাম। ডক্টর জহিরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর ওনার ব্যাকগ্রাউন্ড এক না। উনি কিন্তু রাশিয়াতে লেখাপড়া করছে, এটা তো জানেন। আমি ওটা নিয়ে লেখাপড়া করছেন রাশিয়াতে, ল করছেন রাশিয়াতে। রাশিয়ার যে ল, ঠিক আছে, রাশিয়ার যে লটা কমিউনিজম বাঘ হয়ে গর্জন করেছে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস যা করছেন সব দেশের কল্যাণে করছেন। ডক্টর ইউনূসও নিজের মুখ থেকে বলেছেন, আমাকে তো মানুষ 5 বছর চায়। তাহলে আমি কি বলবো? এটা বলার জন্য বলেনি, আমি যা শুনছি তাই বিশ্বাস করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে, এটা একটা প্রশ্ন, আপনি এটা বিরোধী কি বলবেন? আর যেটা রাজ্জাকি ভাই বলেছেন, এই আইনটি, যে আইনটির মাধ্যমে ফল চলে এসেছে, এখন সেই আইনটি অকার্যকর হয়ে পড়েছে। জনাব শুনুন, রিটের বিরোধিতা যারা করেছেন যে আইনজীবীরা, তারা তাদের মতো করে বলেছেন তাহলে এই নির্বাচনটি কি, এই নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে আছে, গণভোটের কথা কোনো সংবিধানে নেই। মানে এই নির্বাচন সংবিধান অনুযায়ী? অবশ্যই। আমি রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন, আমি বিনয়ের সঙ্গে তার কথার একটু দ্বিমত পোষণ করে আমি আমার যুক্তিটা বলছি। প্রথম কথা হচ্ছে যে রাজ্জাকি ভাই বলছেন যে গণভোট তো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কোনো মানে কথা কেন, এটা জনরায়। যদি তাই আসে তাহলে 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না, ওটা তো জনরায়। এখন হায়ের পক্ষে তারেক রহমান বলেছেন, আজকে প্রধানমন্ত্রী মানে তিনি যখন বিএনপি চেয়ারপারসন ছিলেন শুধুমাত্র, তিনি হায়ের পক্ষে ভোট কীভাবে দিতে বলেছেন সেটা আমরা জানি।
অনলি 2 বার বলেছেন, একবার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একবার বলেছেন তারেক রহমান সাহেব। হ্যাঁ, আপনারা হাতে ভোট দিন। কেন? যদি কথা বলা না বলে, তখন ওই জামাত যেই রবটা তুলেছিল যে বিএনপি তো সংস্কার চায় না, যাতে এই কথা বলতে না পারে। যদি সত্যি সত্যি তারা চাইতো, তারা তো দিনে রাতে 24 ঘন্টা প্রত্যেক আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু তাদের কথা তো শুনেছে জনগণ। কারা শুনেছে? জনগণ তো ভোট দিয়েছে। আপনি কি করে বুঝলেন? 240%, 244% কোনো কেন্দ্রে পড়েছে, 150%, 160% ভোট পড়েছে। এগুলো কি গণভোট? এগুলো কিসের ভোট? তাহলে এই ভোট যদি বিতর্কিত হয়, মানে 2018 নির্বাচন, 2024 নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এটাও বিতর্কিত। যদি এটাকে আপনার বৈধ দিতে হয়, তাহলে 2024, 2018, 2014 নির্বাচনকেও বৈধ দিতে হবে। তাহলে ওইটা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। একই তো কথা, ভোট তো হয়েছে সংবিধান অনুযায়ী। তো আইনটার কথা হইতেছে না, আমি আইনটা যেটা বানাইছে রাষ্ট্রপতি দিচ্ছে, ঠিক আছে, আমি সেই আইনটার পরিপ্রেক্ষিতে গণভোট হয়ে গেছে। রাজ্জাকি ভাই, ওই আইনটা আর কার্যকর না, সেটা বলছি। আমি আপনার চেয়ে খুব কম জানি আইনের দিক থেকে। না, আমি বলি, আবার এটা সত্য কথা, আবার এটা সত্য কথা যে এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ যদি কয়েকজনের নাম ধরা হয়, 1 নম্বরে আপনি কার নাম বলবেন বলেন তো? যেমন আপনি বলুন, কার নামটা মনে পড়লো? শাহদিন মালিকের নাম। এই মুহূর্তে যারা জীবিত আছেন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, 1 নম্বরে ডক্টর শাহদিন মালিকের নাম। এটা আপনার সামনে একাডেমিক আলোচনা করি, মানে এর ভিত্তিটা কি যে তারে আমরা 1 নম্বর ধরতে হবে? না, আচ্ছা, এটা কোনো বিষয়, না কোনো বিষয় আমি বলি, কোনো বিষয় ভাই 2, 2, 4 দিয়ে অঙ্ক মিলিয়ে প্রতিষ্ঠা করা হয় না। কোনো বিষয় অটোমেটিক্যালি সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়। এইটা এক জিনিস। আপনি শুনে নেম এন্ড ফেম হইলি, যখন ডক্টর জহির বেঁচে ছিলেন, তখন আমরা ডক্টর জহিরকে ধরতাম। ডক্টর জহিরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর ওনার ব্যাকগ্রাউন্ড এক না। উনি কিন্তু রাশিয়াতে লেখাপড়া করছে, এটা আপনি জানেন? আমি ওটা নিয়ে লেখাপড়া করছেন রাশিয়াতে, ল করছেন রাশিয়াতে। রাশিয়ার যে ল, ঠিক আছে, রাশিয়ার যে লটা কমিউনিজম বেসড, আর আমাদের যে ল ব্রিটিশ ল, দুইটার মেন্টালিটি আলাদা। সুতরাং আপনি যখনই ওই আলোকে কথা বলবেন, তখন আপনার ভিতরে একটা একতরফা গণতন্ত্র বিরোধী টাইপের কথা আসবে। আচ্ছা, সেটা আপনি বলতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য ডক্টর শাহদিন মালিক। এটা রাজ্জাকি ভাই নাই গ্রহণ করতে পারেন, এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি মনে হয় ভুল না যে বাংলাদেশের গণমানুষ সংবিধান বিশেষজ্ঞ এই শব্দ দুটো উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে যার নাম ভেসে ওঠে, সেটি ডক্টর শাহদিন মালিক। তিনি বলছেন যে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কোনো সংবিধানের কোনো অংশ বাতিল হয়ে যায় না, অথবা কোনো বিষয় আইনে পরিণত হয়ে যায় না। সেটি সংবিধানের পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সেটা আইনে পরিণত হতে পারে। এই যে গণভোটের বিষয়, যে গণভোট যেভাবে অনুষ্ঠিত হলো, এইভাবে অনুষ্ঠান করার বিষয় কখনোই সংবিধানে নেই, কোথাও নেই, চ্যালেঞ্জ করছি। দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। সংবিধানের কোথায় আছে? আপনি বারবার জুলাই সনদ বলছেন তো। আচ্ছা, এই কথা বলতে গেলে বিরোধী পক্ষ যারা এই জুলাই সনদকে সাপোর্ট করছেন, যারা ডক্টর ইউনূসের সব টপ টু বটম সবকিছু সাপোর্ট করছেন, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি জায়গা থেকে হয়েছিল, ডক্ট্রিন অফ নেসেসিটি জায়গা থেকে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে এই না যে এই সরকার যা করবে সব ডক্ট্রিন অফ নেসেসিটি, কোনো প্রয়োজন ছিল না। এগুলো গায়ের জোর দিয়ে জামাত, এনসিপি এরা জোর করে ঠেসে ঠুসে আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপি কোনো বিষয়ে সায় দিয়েছে। নির্বাচনটি এটা বাস্তবতা। বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছে না? কখনো বাঘ হয়ে উঠেছে, কখনো মিউ মিউ করেছে। হ্যাঁ, কেন করেছে? বাঘ হয়ে গর্জন করেছে নির্বাচন দিতে হবে, আবার মিউ মিউ করেছে যখন দেখছে যে না উল্টা পাল্টা করছে, আচ্ছা কিছু ছাড় দিই দিয়েছে। তখন আবার কখনো বলেছে ডক্টর ইউনূস স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন, কখনো বলেছেন ডক্টর ইউনূসকে কেউ পরিচালিত করছেন, আবার পরের দিনই আবার বলছেন ডক্টর ইউনূস যা করছেন সব দেশের কল্যাণে করছেন। অর্থাৎ বিএনপি যেভাবে হোক, ছলে বলে কৌশলে হোক আর মানুষের চাহিদা অনুযায়ী হোক, তারা নির্বাচনটি আদায় করতে চেয়েছে এবং 18 মাস পর হলেও নির্বাচনটি আদায় হয়েছে। এই যে গণভোট, আচ্ছা আপনি বলেন তো, আপনি আমাকে তো যুক্তি দিতে পারলেন না, দেখি পারে কিনা রাজ্জাকি ভাই। একটা কোনটা ভাই? পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে সমাজে একটা ব্যাপক পরিবর্তনে আসা ছিল। সমস্যা বলেন, মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ করা হলো, এটা সংস্কার? মব করে বঙ্গভবন ঘেরাও করা হবে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য, এটি সংস্কারের অংশ? মব করে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এটি সংস্কারের অংশ? তার মানে এই সরকার তো
মানে ডক্টর ইউনূস সরকার তো সংস্কারের ধারে কাছে ছিল না, এগুলো সব নাটকের অংশ হিসেবে সমস্যাগুলো আনা হয়েছে টাইম পাস করার জন্য, টাইম পাস করার জন্য। আমি আপনাকে আরো বলি, এই নির্বাচন আরো প্রলম্বিত হতো। সরকারের মধ্যে 3 থেকে 4 জন পদত্যাগের জন্য রেডি ছিল যদি সর্বশেষ এপ্রিলের মধ্যে নির্বাচন না হয়। আপনি যদি বলেন কাকে, কে বলেছে আপনাকে এই কথাটা, আমি বলতে পারবো, কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিলে বলতে পারবো, তবে একজন সাংবাদিক হিসেবে সম্ভবত বিষয়টি ডিসক্লোজ করা ঠিক না। মানে বিলম্ব করতে চেয়েছিল অবশ্যই, আরো অনেক কিছু। আচ্ছা, আপনি বোঝেন না এই কথা তো অনর্গল বলছি, আমরা তো কনফিউশন এর মধ্যে ছিলাম। আপনি নিজেই বলেছেন হ্যাঁ, নির্বাচন আগের দিনে নির্বাচন হবে কিনা। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনি নিজে কোন অবস্থায় ছিলেন? আপনি নিশ্চিত ছিলেন নির্বাচন হবে? জনাব প্লিজ আপনি বুকে হাত দিয়ে বলুন। না, আমি নিশ্চিত ছিলাম হবে। ও নিশ্চিত ছিলেন? নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন, তার আগের দিন ছিলেন। আচ্ছা, তার আগে তাহলে নির্বাচনের 24 ঘন্টা আগে আপনি নিশ্চিত ছিলেন। 48 ঘন্টা আগে আপনি নিশ্চিত ছিলেন না। পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ একটা জাতীয় নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কনফিউশনের মধ্যে থাকে? কেন থাকে? সন্দেহ, অবিশ্বাস, সংশয়ের কারণেই তো এই সরকার টিকে থাকার চেষ্টা করছিল, এই জন্যই তো। রাজ্জাকি ভাই বললেন তারেক রহমান সাহেব হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন, আমি শুনেছি তাই আমি ধরে নেব। তাহলে তো আমি বলবো যে ধর্ম উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগ 4.5 বছরের মেয়াদ ছিল, পরবর্তী মেয়াদ আমরা পালন করব। তাহলে উনি নিশ্চয়ই কথা বলেননি। তাহলে ইউনূস সরকার থাকার ইচ্ছা ছিল কিনা? ডক্টর ইউনূসও নিজের মুখ থেকে বলেছেন আমাকে তো মানুষ 5 বছর চায়। তাহলে আমি কি বলবো? এটা বলার জন্য বলেনি, আমি যা শুনছি তাই বিশ্বাস করতে হবে। তাহলে তিনি 5 বছর থাকতে চেয়েছিলেন। আমাদের মতন কিছু কতিপয় মানুষ বারংবার সন্দেহ, সংশয় প্রকাশ করার কারণে তাদের উপর চাপ সৃষ্টি হয়েছে। বিএনপির মতন রাজনৈতিক দলগুলো বারবার চাপ সৃষ্টি করেছে বিধায় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, বাধ্য হয়েছে। আমরা কি পান্না ভাই এটা ধরে নিব যে রাজনৈতিক নেতারা যা মুখে বলেন তাতে আমরা বিশ্বাস করব না? শুনুন, রাজনীতি তো একটা খেলা এবং অবশ্যই কৌশলের অংশ। এই যে এনসিপি যে গলাবাজি আসছে, জামাত যে গলাবাজি আসছে, আমরা সংস্কার চাই, তাদের সংস্কার নমুনা দেখেছেন না? তাহলে আপনি কি বলবেন? আপনি কেন আমি তা যা বলবো সব বিশ্বাস করব? ধন্যবাদ। আমি আবেনা রাজ্জাকির কাছে যদি সময় দিব, অসুবিধা নেই। উনি পান্না ভাই অনেকগুলো অভিযোগ নিয়ে এসছে। যদি নির্বাচন, পান্না ভাইয়ের কথা যেটা আমি একটু বলি, আপনি বলতে সোজা যাবে। যিনি বলেছেন নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, কিন্তু গণভোটের মতো বিষয়টা সংবিধানে নেই, তারপরও এই সরকার গণভোটের আয়োজন করেছে। ধন্যবাদ। এখানে প্রথম কথা হলো যে পান্না ভাই যখন সংবিধানের কথা আনলো, সংবিধান মোতাবেক নির্বাচন হইল। কোন সংবিধান মোতাবেক নির্বাচন হইল? 18 মাস পরে। যে সংবিধানটা আমাদের আছে সেটাই বলা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ ভেঙে গেলে, সংসদ যদি ভেঙে যায়, আমি তো ব্যাখ্যা দিলাম ভাই, তারা প্রলোভিত করতে চেয়েছিল, আমাদের চাপের মুখে পরে দিতে বাধ্য হয়েছে। আপনি আমার এই সংবিধানের কথা বলতে হবে, এই সংবিধানে আছে কিনা। এই সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, আর কোনো সুযোগ নাই। তারপর যদি ন্যাচারাল প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের হয় নাই, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই 90 দিন পার হয়ে যাওয়ার, সরি আমি 10 সেকেন্ড আপনার কথার মধ্যে ইন্টারফিয়ার করবো, সরি এই উত্তরটা না দিলেই হচ্ছে না। এখন তারা তো নির্বাচন দিতে চাইছিল না, তাই বলে কোনোদিন নির্বাচন হবে না? আমি বলি, এখন কোনোদিন যদি নির্বাচন হয় সে সংবিধানের বাইরে চলে যাবে? আপনার কথাই ঠিক যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। রাখেন, আমার কথা ঠিক তো, বাকিটা আমি বলতেছি। এই সরকার ফ্রম ডে 1 ইউনূস সরকার বলছে অল্প সংখ্যক ডিসেম্বর 2025-এ নির্বাচন দিব, আর বেশি যদি হয় তাহলে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। উনি কি তার কথার বরখেলাপ করছেন? অবশ্যই করেছে। কোথায়? অবশ্যই করেছে। কি সমস্যা করেছে? ছোট সমস্যা কোথায় করেছে, বড় সমস্যা কোথায় করেছে? কথা সেটা না তো, উনি তো জুন 26-এর মধ্যে চলে গেছেন। আর আমি টাইম টু টাইম বলে আসছি নির্বাচন হোক কি না হোক উনি চলে যাবেন। কিন্তু সংস্কারটা কোথায় হলো? সংস্কার তো হচ্ছে, সংস্কারটাই তো আমরা গণভোটে আনলাম। করেনি কেন সে? তাহলে সে ছোট সমস্যা বড় সমস্যা কেন? সে তো সব দল ঐক্যমত হয় নাই বলে তো গণভোটে গেছে। এগুলো তো মানুষের উপর ব্লেম করা। না, এটা কোনো কথা না। রাজনৈতিক দল ঐক্যমত হইলে আমার তার লাগে নাকি? এটা বি প্র্যাকটিক্যাল। সুতরাং সংবিধান মোতাবেক নির্বাচন হয় না। সংবিধানে বলা নাই যে 90 দিন পার হওয়ার পর আপনি যখন মন চায় তখন করবেন। এটা ইউনূস, আমি বলছি আমার কথা মতো হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার, সে সাংবিধানিক সরকার না। তাকে রাষ্ট্রপতি ডাইরেকশন দিয়ে, একটা ওপিনিয়ন দিয়ে তাকে বসাইছে। বসানোর পরে সে যা করছে সব
সে মনে করছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই অনুযায়ী আমার এটা করা দরকার, এবং সে বলছে ফেব্রুয়ারি 26 নির্বাচন এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে, তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, তাকে কেউ স্পর্শ করতে পারে না।